নমস্কার বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি উইকের পক্ষ থেকে আরেকটা ভিডিও বানাতে। এর আগের ভিডিওতে আপনাদের সকলকে আমি বলেছি যে আমরা একটা মিলন উৎসব করছি 23শে ফেব্রুয়ারি। তো ওই দিন আমাদের একটা সঞ্জীবনী সম্মান প্রদান করা হবে। তার জন্য আমি আজকে চলে এসেছি খাকুরদাতে একজনের আমরা খবর পাই, সোশ্যাল মিডিয়া সূত্রেই খবরটা পেয়েছি। তো আজকে এমন একটা জীবন কাহিনী আপনাদের শোনাবো যেটা শুনলে মানে গা শিউরে উঠবে। কেননা ওর যা জীবন কাহিনী আমরা যতটুকু শুনেছি আজকে পুরোপুরিটাই শুনবো। তার জন্য আমরা এসছি এখানটায়, পুরো উইকেয়ারের টিম এসছে। তো উইকেয়ারের পক্ষ থেকে আজকে আমরা যে এই কর্মসূচিটা গ্রহণ করেছি, তো আপনাদের যদি ভালো লাগে বা এরকম যদি কোনো জীবন কাহিনী আপনার পার্শ্ববর্তী এলাকাতে বা কারোর সাথে যদি ঘটে থাকে, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, তাহলে আমাদের টিম ওখানটায় পৌঁছে যাবে এই সম্মানটা দেওয়ার জন্য। তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে চলে আসতে। আমরা চলে এসেছি। তো দাদার নামটা আগে জিজ্ঞেস করে নেব। নাম কি? নাম হচ্ছে মিঠুন দিদি। আপনার বাড়ি তাহলে খাকুরদাতে? খাকুরদা ধনেশ্বরপুর। আচ্ছা, তো বসছি তাহলে। আমরা উইকেট থেকে এসেছিলাম, আমাদের টিম কাজ করছে, মানে বিভিন্ন রকম সামাজিক কাজগুলো আমরা করে থাকি। তো আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা 23শে ফেব্রুয়ারি রবিবার একটা মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। তো সেখানটায় আমরা একটা সঞ্জীবনীর সম্মান হিসেবে সম্মান সবাইকে দেওয়া হচ্ছে। সবাইকে বলবো না, যারা মোটামুটি সামাজিক থেকে কিছুটা বিচ্ছিন্ন বলবো না, কিছুটা সামাজিক ব্যাধি বলো বা কিছু মানে ঘটনাক্রমে ওদের ফিজিক্যালি কন্ডিশন একটু ডাউন হয়ে গেছে, মানে প্রতিবন্ধকতার শিকার হয়েছে। তো তাদেরকে এই সম্মানটা মূলত দেওয়া হচ্ছে। তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে এই খবরটা পাই, তো আপনার কাছে আসা ওই জন্য। তো আপনার ছোটবেলা থেকে কেমন কেটেছে? ছোটবেলা থেকে আপনি যেমন ছিলেন আমিও সেরকম। আচ্ছা, তো পার্থক্য কিছু নেই, যে নর্মাল সবাই থাকে। তো এই ঘটনাটা ঘটে আমাদের যখন আমরা পড়ি, এইচএস পড়ার পর থেকে আমার হঠাৎ হাঁটতে প্রবলেম। তো সেই প্রবলেমটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো সেই কারণে আমি ডক্টর দেখানোর পর ডক্টর বলল পিছনে যে স্পাইনাল কর্ড ইঞ্জুরি, যেটা সুষুম্নাকাণ্ড বলে, ওইখানে কিছু লাইপোমা মতন কিছু ফ্যাট মতন জমে গেছে। তো সেইটা ডাক্তার বলে সেটাকে রিমুভ করতে হবে, না হলে এইটা রিমুভ করতে বলছিল যে ফ্যাটটা আছে, ওই ফ্যাটটা রিমুভ ডাক্তার বলে যে ওটা রিমুভ করলে আমি আগের মতন স্বাভাবিক চলতাম। কিন্তু ওটা রিমুভ করার পরে আমার কিন্তু এই কমন লেভেল থেকে টোটাল প্যারালাইসিস হয়েছে। তো আমি মানসিকভাবে ভেঙে পড়ি। তো ভেঙে পড়া কেননা আমার একটা হাঁটা চলা ছেলে যদি হঠাৎ বেডের মধ্যে থেকে যায়, কোনো কিছু মানে এমন বলবো কি সবকিছু বেডে, কোনো কিছু করতে পারছি না। তো সেই থেকে 6 মাস ডাক্তার বলে 6 মাসের পর তুমি আগের মতন হাঁটতে পারো। তো এটা যখন ফার্স্ট টাইম মানে আপনি শুনলেন, তখন আপনার মানসিক কন্ডিশনটা কোন জায়গায় ছিল? ওইটাই তো, ওই বাদ পড়ার মতন হয় না ব্যাপার আর কি, যে হঠাৎ এরকম হলো আমি কি করবো। তো 1-2 মাস প্রচুর, 6 মাস অব্দি খুব মনে কষ্ট হলো যে এরকম ব্যাপার এরকম। তো তখন আমি মনটাকে একটু ঠিক করলাম যে যা হওয়ার তো হয়ে গেছে। তো মানসিক শক্তিটাকে বাড়ানো। তো আমি বিভিন্ন জায়গায় গেছিলাম রিহেব নিতে। রিহেব বলতে যে এই অবস্থা হয়ে গেলে সে নিজের কাজ নিজে কিভাবে করতে পারে এবং আবার স্বাভাবিক লাইফে তো ফিরে আসবে না, কিন্তু স্বাভাবিক লাইফে ফিরে আসা নিজের কাজ যেগুলো সেগুলো কি করবে সেগুলা শেখানোর জন্য বিভিন্ন ট্রেনিং থাকে সেন্টার। ওটা আমি ভেলোরে বাগান বলে একটা জায়গা আছে, ওইখানে গেছিলাম। তো ওইখানে গিয়ে দেখলাম যে একটা আশ্চর্য ব্যাপার, যে আমি তো আমার নিজের হাতের কাজ করতে পারছি, কিন্তু ওখানে ওরা কি করছে, আপার বডিও কাজ করছে না, ফিঙ্গার মুভমেন্টও হচ্ছে না। তো তখন আমার মনের মধ্যে এলো যে আমার মানসিক শক্তি আরো বেড়ে গেল, যে ওরা আমার তো পা চলছে না, হাত চলছে,
কিন্তু ওদের হাতও চলছে না, তাহলে ওরা কত কষ্টে আছে। তো সেই হিসাবে আরো আমার এই যে মানসিকতা প্রতিবন্ধী বেড়ে গেল। সার্টিফিকেট যখন দেয় তখন ওখানটা পার্সেন্টেজ দেওয়া থাকে না, যে কত পার্সেন্টেজ প্রতিবন্ধী হ্যাঁ, আছে। হ্যাঁ। তো ওটা আমার কত? ওটা আমার 90%। 90%। আচ্ছা আচ্ছা, 90% মানে প্রায় অনেকটাই। হ্যাঁ হ্যাঁ। তো সেই হিসাব থেকে সেখানে ঘুরে আসার পর থেকে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরোনোর চেষ্টা করলাম। তো প্রথমে আমি কোনো বসতেই পারতাম না, এখন যেমন হুইল চেয়ারে বসে আছি, হুইল চেয়ার থেকে বেড থেকে হুইল চেয়ার এগুলো সবকিছু করতে পারি। তো আগে খুব কষ্ট হতো, এগুলো পারতাম না। তো ধীরে ধীরে চেষ্টা করে জীবনে সবকিছু যেমন স্বাভাবিক যেমন কাজ করবো না ফিরে আসা, সেইটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মাইন্ড যদি চেঞ্জ করেন তাহলে আপনি ঠিক মানে অনেক সময় কি হয়, আমাদের বাড়ির চারপাশের মানুষই অনেক সময় ঘিরে ধরে, তাই না? কোনো কিছু ঘটে গেলে অনেক সময় ঘিরে ধরে, তো সেই জায়গাটাকে ওভারকাম কি করে করা হবে? হ্যাঁ, দেখুন সেটার কথা বলছি। দেখুন যখন অনেকে অনেক কথা বলে, তখন আমি যখন প্রথমে বেরোলাম আমি কারোর মুখের দিকে তাকাতাম না, কেননা অনেকে অনেক কিছু বলবে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, ধরো যখন কোনো সাপ খেলাতে আসে বা কেউ কোনো পাড়ায় যখন কোনো একটা কিছু হচ্ছে, তখন দেখবে অনেকজন ঘিরে গেছে, কি হচ্ছে দেখি। সেটা আমাকেও সেরকম একটা সার্কাসের মতন হয়তো মনে হয়েছিল, আমি বাট ওদেরকে ছোট করছি না, কিন্তু হয়তো করছে। কিন্তু আমি যখন পার ডে বেরোতে থাকলাম তখন কিন্তু আমাকে আর দেখছে না, কেননা এই জিনিসটা এইটা সাপ খেলার কেসের মতন, যে প্রথম দিন দেখলাম সাপ খেলাতে এসছে, দ্বিতীয় দিন আবার সাপ খেলানো হচ্ছে, তো ভাবছে কি না সাপ খেলানো, তৃতীয় দিন কিন্তু আরো লোক কমে যাবে। এরকম যেরকম লোকটা কমে যাচ্ছে না, প্রত্যেকদিন সাপ খেলানো কিন্তু লোক দেখতে যাবে না, ভিড় হবে না। সেরকম আমিও যেমন বেরোলাম একদিন দুদিন তিন দিন, সেরকম বেরোতে বেরোতে লোক জেনে গেল সেরকম ব্যাপারটা যে এরকম হয়েছে। এবারে এইরকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আজকে যে লাইফে মোটামুটি একটা সফল হয়েছেন, তার পিছনে কি অবদান আছে, কারুর আছে? দেখুন, অবদান বলতে গেলে প্রথম নিজের চেষ্টা পেছনে, সবার পিছনে অবদান থাকে পরিবারের গাইড। ধরো আমার বাবা একটা বিজনেস ছিল, আমি এরকম হওয়ার পরে বাবা এক্সপায়ার হয়ে যান 3 বছর পর, আমার এই প্রতিবন্ধী হওয়ার পরে। তো মানে সেই পর থেকে আগে ছিল না পরে? বিজনেসটা বাবা করতেন, আচ্ছা, তো আমরা হেল্প করতাম তখন ছিলাম। তো সেটা হওয়ার পরে বাবা মারা যান, তো সেই শিক্ষাটা আমার ছিল যে কি জিনিসটা কেমন কি চালানো যায়। তো সেই থেকে যখন বসে যে সারা জীবন বসে তো আর কেউ খাওয়াবেন, তো সেই জন্য সেটা কাজে লাগিয়ে যে সেটা আমি নিজে এগোলাম, চেষ্টা করলাম যে এই অবস্থায় বসে বসে ব্যবসা করা যায়। সেটা একটা চ্যালেঞ্জিং ছিল, তো সেটা করলাম। সেটা করতে তো আমরা শুনেছি যে আপনি অনেক অ্যাথলেটিকে মানে প্রতিযোগিতা বা বিভিন্ন রকম ইয়েতে ইভেন্টে মানে যুক্ত হয়েছেন, বা নিজে প্রতিযোগী হিসাবে লড়াইও করেছেন। তো এটা কি করে সম্ভব? আর ব্যাপারটা হচ্ছে আমি চিকিৎসার কারণে দেশের বিভিন্ন জায়গায় যেতাম। আচ্ছা, তো সেখানে বিভিন্ন জনের সঙ্গে পরিচয় হয়েছে, তো কেউ হয়তো কি বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত আছে, তো সেই হিসাবে তারা বলছে তুমি তো অ্যাক্টিভ আছো, দেখে বলছে তুমি এই জিনিসটা করতে পারো, এই খেলাটা খেলতে পারো। তো সেই হিসাবে আমি উড়িষ্যায় গেছিলাম। তো উড়িষ্যায় বিভিন্ন জন দেখলাম যে হুইল চেয়ার বসে অনেক খেলাধুলা করছে। তো সেই হিসাবে বলছে অ্যাকচুয়ালি আমরা তো আগে ছোটবেলা থেকে ক্রিকেট খেলা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ছিলাম, তো স্পোর্টসম্যান যে স্পিরিটটা ওটা ছিল, তো উৎসাহ দিলাম যে দেখি কি হয় কি খেলা। তো সেই থেকে বিভিন্ন হুইল চেয়ারে বসে, যেমন দৌড় প্রতিযোগিতা, ওকে ম্যারাথন বলে, তো 10 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা আমি 10 বার মতন করেছি। ওটা কি উড়িষ্যা স্টেট থেকে? অ্যাকচুয়ালি ওটা ম্যারাথনটা যেটা হয় সেটা বিভিন্ন জায়গা থেকে হয়, উড়িষ্যা স্টেটে হয়েছে। আমি উড়িষ্যা স্টেটে 5 বার ম্যারাথন করেছি। তো চেন্নাই হয়, তো ওয়ার্ল্ড ব্যাপী ম্যারাথনে অংশগ্রহণ যে কেউ করতে পারে। চেন্নাইতে, তো চেন্নাই ম্যারাথন, ওখানে আমার 21 কিলোমিটার ম্যারাথন আমি 4 বার করেছি। মানে ওটা মানে অল ওয়ার্ল্ড মানে প্রতিযোগিতা আসে? হ্যাঁ, প্রতিযোগিতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্টিসিপেট 20-30 হাজার পার্টিসিপেট থাকে, বেশি আরো 50,000ও হতে পারে। তো আমাদের মতন হুইল চেয়ার, আমাদের হুইল চেয়ারে যারা করে তারা 100 জন 150 জন সব অল ইন্ডিয়া থেকে এসে ওখানে পার্টিসিপেট করে। তো এই হিসাবে ওখানে এটা হলো। তাছাড়াও আমি উড়িষ্যার টিমের হয়ে বাস্কেটবল খেলেছি, হুইল চেয়ারে বসেও বাস্কেটবল খেলা যায়, এটা প্রথমে জানতাম না। তো হুইল চেয়ারে আসার পরে অনেক কিছু জানছি যে কি কি করা যায় কি কি না করা যায়। তো সেই ডকুমেন্টস গুলো কি আছে?
হ্যাঁ, ডকুমেন্টস সব কিছু আছে এবং যেগুলো মেডেল আছে অনেক কিছু সেগুলোও আছে। আচ্ছা আচ্ছা, সেগুলো কি দেখানো যাবে একটু? হ্যাঁ, দেখানো যাবে। দেখালে একটু ভালো হতো আর কি, আমাদের ক্যামেরাম্যান আছে। আচ্ছা, ঠিক আছে, আমি সেগুলো দেখি। আচ্ছা আচ্ছা। তাছাড়াও আমি যেমন স্টেট লেভেলেও পার্টিসিপেট করেছিলাম। স্টেট লেভেল মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যাডমিন্টনে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু ওই স্পোর্ট তো আমাদের আর পেটের ভাত জোগাবে না, সত্যি কথা যেটা বলতে। এই জন্য বিজনেস করতে হয়, স্পোর্টটাকে একটু দূরে সরিয়ে রেখেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো টাইম পেলে অবশ্যই আপনার অংশগ্রহণ করি। মানে দুটো কাজ প্যারালাল ভাবে চলছে আর কি, এই পাশে স্পোর্টসটাও চলছে, এই পাশে বিজনেসটাও চলছে। কিন্তু আপনার যে এই প্রতিবন্ধকতা কখনোই আপনার মানসিক শক্তিকে হ্রাস পায়। এখন আমি মনে হয় না আমি প্রতিবন্ধী বলে। হ্যাঁ, সেটা আমিও দেখলাম যে এখন মনের স্বাভাবিক। জোর কতটা। এবারে আরেকটা জিনিস বলুন, মানে সমাজে তো অনেক এইরকম প্রতিবন্ধী আছে, তো তাদের জন্য কি বার্তা দিবেন? অনেকে মানে কোনো একটা সামাজিক কারণে হোক বা যাই কারণে হোক, সামাজিক ব্যাধি হোক যাই হোক না কেন, বিভিন্ন কারণে অনেক সময় মানসিক জোর হারিয়ে ফেলে, তো তাদেরকে কি বলবেন? ওদেরকে একটাই কথা বলবো যে দেখুন, বাড়িতে বসে থেকে ধরো ভাবছো আমি কাল ভালো হয়ে যাব, বা প্রতিবন্ধকতাকে আমাকে কেউ খাওয়াচ্ছে, সেটা সারা জীবন খাওয়াবে, এইসব চিন্তা ভাবনা না করে বাইরে বেরোনোর চেষ্টা করো। নিজে যে কাজটা পারবে সেটা চেষ্টা করো, শুরু করো। দেখবে শুরু করলে শুরুটা করলেই চলতে থাকবে। আর তুমি যদি বলে আজ করবো না কাল করব এরকম যদি থাকে, তাহলে কিন্তু আর শুরু করতে পারবে না। তো সেই জন্য বলবো, মনের শক্তি বাড়িয়ে যে কাজ তুমি পারবে বা যে কোনো বিজনেস শুরু করতে চাইছো, সেটা তুমি শুরুটা করো, শুরু করলে এগিয়ে যাবে। বাহ। তবে আপনার সাথে কথা বলে একটা জিনিসও ভালো লাগছে, যে মানসিক শক্তি কতটা আপনার আছে। এটা ভালো লাগলো আজকে এসেও, আর আমাদের দর্শক বন্ধুরাও মানে শুনলেন পুরোটা, যে একটা মানুষের কতটা মানসিক শক্তি থাকতে পারে, তারপরে এরকম হাসি মুখে তার জীবন কাহিনী, এত প্যাথেটিক একটা জীবন কাহিনী, এটা হাসি মুখে তুলে ধরতে পারে। এটা আমরাও একটা মানে সোশ্যাল ওয়ার্ক করি, তো আমরা বিভিন্ন রকম মানুষের সাথে মিশেছিও, দেখি সমাজে বিভিন্ন রকম মানুষ আছেন, তো তাদের লড়াই বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, তো আপনার লড়াইটাও আজকে জানলাম। আর আমাদের এনজিওর জন্য কি শুভেচ্ছা বার্তা দেবেন? আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ। এরকম প্রত্যেক ঘরে গিয়ে যদি কিছু আপনারা করেন, তাহলে ওদের মনোবল বাড়বে এবং ওরা সামনে এগিয়ে যাবে। ভালো লাগবে। তো এই বলে সবাইকে বলবো যে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, আর যদি এইরকম জীবন কাহিনী আপনাদের মানে থাকে, পার্শ্ববর্তী এলাকা হোক বা আপনাদের মধ্যে কেউ যদি থাকে, তাহলে আপনারা ইনবক্স করুন আর আমাদের পাশে থাকুন। নমস্কার।